আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছেন সবাই? সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমরা সিপিসি কোর্সের থার্ড ক্লাসটা করব, যেখানে আমরা অর্ডার 3, 4 এবং 6 আলোচনা করব। এছাড়া গতকালকের যে ক্লাস আমরা করেছিলাম সেখানে কিছুটা অংশ শেষ আমরা রেখে দিয়েছিলাম, দ্যাট ইজ সেকশন 21 to 35। আগে ওইটা আলোচনা করে নিব। তো আশা করি সবাই অনেক ভালো আছেন। আমাকে একটু কমেন্টে জানাবেন আপনাদের নিজেদের অবস্থা, একই সাথে যে আমাকে শুনতে পাচ্ছেন কিনা ক্লিয়ারলি। এই যে সাউন্ডটা, এটা ঠিকভাবে কাজ করছে কিনা এবং আমাকে দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্টে জানান। Come on, buddy. রোমানা সুলতানা, ওয়ালাইকুম আসসালাম। ফাতেমা রিমি, সাউন্ড ক্লিয়ার। হৃদয় দেবনাথ বাবু, মোহাম্মদ সাইদ হোসেন, সাউন্ড কম শোনা যাচ্ছে। আচ্ছা, সাউন্ড নিয়ে যদি এরকম হয় যে কেউ কেউ খুব ক্লিয়ার শুনতে পাচ্ছেন, আবার কেউ কেউ একটু কম শুনতে পাচ্ছেন, দেন আই থিঙ্ক প্রবলেমটা সেন্ট্রালি না, প্রবলেমটা আপনাদের। বাট সাউন্ড বক্স তো ক্লিয়ারলি কানেক্টেড মনে হচ্ছে। ইন দ্যাট কেস আই থিঙ্ক সাউন্ড ক্লিয়ারলি শোনা যাওয়ার কথা। আমি আর কয়েকজন থেকে একটু জানতে চাচ্ছি, যে জসিমউদ্দিন, ইকরামুল হক, তানজিনা সুলতানা তান্নি, প্লিজ একটু জানান যে আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা এবং আমার আওয়াজ শোনা যাচ্ছে কিনা। এম আই ভেরি মাচ ক্লিয়ারলি অডিবল টু ইউ? ওকে, ইন দ্যাট কেস আমরা আবার আমাদের ক্লাস শুরু করে দিতে পারি। তো আমি আজকে শুরু করব হচ্ছে গতকালকে আমরা যেখানে শেষ করেছিলাম সেখান থেকে। গতকালকে আমরা পড়ছিলাম প্রথমত প্লেস অফ সুইং বা মামলা করার যে টেরিটোরিয়াল জুরিসডিকশন, সেটা সম্পর্কে। টেরিটোরিয়াল জুরিসডিকশন পড়তে গিয়ে আমরা সেকশন 15 থেকে শুরু করে 20 পর্যন্ত পড়েছিলাম। আই হোপ আমার এখন নতুন করে রিভাইজ করতে হবে না, আপনাদের সবারই সেকশন 15 থেকে সেকশন 20 পর্যন্ত টেরিটোরিয়াল জুরিসডিকশন সংক্রান্ত প্রভিশনগুলো খুব ক্লিয়ারলি মনে আছে। শুধু সেকশন 16টা একটা বলবো, সেটা হচ্ছে একটা নালিশা ভূমি যে অঞ্চলে বা যে জুরিসডিকশনে অবস্থিত, মামলাটাও সেখানে করতে হয়। এবং সেকশন 17তে বলেছে যদি একাধিক জায়গায় হয় যে কোনো একটাই করতে পারবেন। সেকশন 18-এ বলেছে যদি এটা সম্পর্কে আপনি অনিশ্চিত থাকেন সেক্ষেত্রেও আপনি যে দুইটা বা তিনটা নিয়ে আনসার্টেনিটি চলছে, সেই দুই তিনটার যে কোনো একটাতে করতে পারবেন উইথ দ্য লিভ অফ দ্য কোর্ট। এবং সর্বশেষ আমরা জানি মুভেবল প্রপার্টি বা আপনার যদি কোনো ধরনের কম্পেনশনের মামলা হয়, মানি সুট হয়, সেক্ষেত্রে আপনি যেখানে কজ অফ অ্যাকশন অ্যারাইজ করেছে সেখানে, অথবা যেখানে সাধারণত বিবাদী বাস করে থাকে এক বা একাধিক বিবাদীগণ, সেখানে মামলাটা করতে পারবেন। আজকে আমি আমাদের টেরিটোরিয়াল জুরিসডিকশনের সর্বশেষ যে সেকশনটা আছে সেটা হচ্ছে সেকশন 21। সেকশন 21 অবজেকশন সম্পর্কে বলে। অবজেকশন বা আপত্তি। হ্যাঁ, আপনার যদি কোনো একটা মামলা কোন কোর্টে হচ্ছে সেই কোর্ট নিয়ে আপত্তি থাকে, ধরেন মামলাটা চলতেছে কোন একটা কোর্টে, আপনি বলতে চাচ্ছেন না আমার প্রপার্টিটা এই কোর্টের জুরিসডিকশনে পড়ে না, এটা অন্য একটা কোর্টের জুরিসডিকশনে পড়েছে, তাহলে এই যে আপনার আপত্তিটা আপনাকে শুরুতেই জানাতে হবে। মামলা শুরুতেই আপত্তি করতে হবে, এট দা আর্লিয়েস্ট পসিবল স্টেজ,
মানে মামলা শুরুতে এই আপত্তিটা আপনার জানাতে হবে। মামলার রায় যেদিন হবে সেদিনকে আপনি বলতেছেন ইওর অনার, এই যে জায়গা নিয়ে মামলা হচ্ছে এটা তো এই কোর্টের টেরিটোরিয়াল জুরিসডিকশনের মধ্যে পড়ে না, অন্য একটা টেরিটোরিয়াল জুরিসডিকশনে পড়ে। দ্যাট অবজেকশন উইল নট বি কনসিডারেড অ্যাকর্ডিংলি। কারণ আপনাকে এটা সেকশনে একদম ক্লিয়ারলি বলে দিয়েছে আপনার অবজেকশনটা আর্লিয়েস্ট পসিবল স্টেজে আপনাকে আদালতে জানাতে হবে। পরবর্তীতে আপনি এটা জানালে এটা কনসিডার করার আর সুযোগ থাকবে না, এবং এই কারণে যে রায় দেওয়া হবে সেই রায়ের উপরও কোনো ধরনের ইফেক্ট পড়বে না। somehow হ্যাঁ, তাহলে অবজেকশন বা আপত্তি আমরা কোথায় জানাবো? আর্লিয়েস্ট পসিবল স্টেজে জানাবো। টেরিটোরিয়াল জুরিসডিকশন নিয়ে আমাদের পড়া শেষ। এখন আমরা পড়ব ট্রান্সফার অফ স্যুট নিয়ে। ভেরি ইম্পর্টেন্ট, ট্রান্সফার অফ স্যুট। মনে রাখবেন ট্রান্সফার অফ স্যুট নিয়ে আমাদের তিনটা সেকশন পড়তে হবে। ট্রান্সফার অফ স্যুট সেকশন কত? 22 থেকে 24, সেকশন 22, সেকশন 23 এবং সেকশন 24, এই তিনটা সেকশন আমরা পড়ব। তাহলে প্রথমে আমরা সেকশন 22 পড়ি। 22 ধারা। 22 ধারায় বলা হচ্ছে এমন একটা মামলা ট্রান্সফার করা হবে, মামলাকে আপনি ট্রান্সফার করবেন যে মামলাটা এক বা একাধিক জায়গায় হতে পারত। ধরেন একটা মামলা যেটা হচ্ছে ফেঞ্চুগঞ্জ কোর্টও করা যাবে, বিয়ানীবাজার কোর্টও করা যাবে। এই ধরনের মামলা আপনি এক কোর্ট থেকে আরেক কোর্টে কিভাবে ট্রান্সফার করবেন সেই শর্তগুলো আমরা এখন জানার চেষ্টা করব। What is wrong with the internet right here? Okay. আচ্ছা যাক, আমি কন্টিনিউ করে যাই। আই হোপ আপনাদের বুঝতে সমস্যা হবে না। সো এটা যেটা বলছে দেখেন 22 ধারায় যে ট্রান্সফার, 22 ধারায় মামলা স্থানান্তর। 22 ধারায় আপনি যে মামলা স্থানান্তর করবেন এটার ক্ষেত্রে যে শর্তগুলো আপনাকে মনে রাখতে হবে, প্রথম শর্ত হচ্ছে এটা শুধুমাত্র বিবাদী করতে পারে। এই অ্যাপ্লিকেশন বা দরখাস্ত করতে পারবে শুধুমাত্র বিবাদী, এবং এখান থেকে আপনার প্রিলিতে কোয়েশ্চেন হবে 22 ধারায় মামলা ট্রান্সফারের আবেদন কে করতে পারে। অপশন একটা হবে বাদী, একটা বিবাদী, একটা উভয় পক্ষ, একটা কেউই না। এভাবে আপনাকে প্রশ্ন করা হবে, তাহলে আনসার কি হবে? বিবাদী। 22 ধারায় মামলা ট্রান্সফার করতে পারে শুধুমাত্র বিবাদী। কোন মামলাগুলো এক্ষেত্রে কোন মামলাগুলো ট্রান্সফার করতে পারে সেটা হচ্ছে একাধিক আদালতে দায়ের যোগ্য মামলা। একাধিক আদালতে দায়ের যোগ্য, সেটা আমি কালকে আপনাদেরকে পড়াইছিলাম সেকশন 17 এবং 18-তে, যেখানে দেখা যাচ্ছে একটা নালিশা ভূমি দুইটা জুরিসডিকশনে পড়েছে, বা একটা নালিশা ভূমি 2-3টা জুরিসডিকশনে পড়েছে কিনা সেটা নিয়ে আনসার্টেন অবস্থা হলে সেটা ওইগুলো যে কোনো একটাতে করা যায়। তো আমি আপনাদেরকে একটা এক্সাম্পল কিভাবে দিছি, হয় ধরেন একটা মামলা ফেঞ্চুগঞ্জ, এটা একটা আদালত, এই আদালতে করা যাবে, অথবা ধরেন সেটা বিয়ানীবাজারে করা যাবে। এখন এই দুইটার মধ্যে ধরেন এটা ফেঞ্চুগঞ্জে করছে, আপনি এখন এটাকে নিয়ে যেতে চাচ্ছেন বিয়ানীবাজারে, তাহলে কে নিয়ে যেতে জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে? বিবাদী। কোন মামলাগুলো? একাধিক আদালতে দায়ের যোগ্য মামলাগুলা। কখন করতে হবে? শুরুতেই, এট দ্য আর্লিয়েস্ট পসিবল স্টেজ। শেষে গিয়ে হবে না, মামলা সাক্ষী শুরু হয়ে গেছে, সাক্ষী শেষ হয়ে গেছে, বিবাদীও সাক্ষী দিয়ে দিছে, আর্গুমেন্ট চলতেছে, ওই স্টেজগুলোতে পসিবল না। মামলার একদম শুরুতেই বাদী পক্ষ আরজি দিছে, বিবাদী পক্ষ রিটেন স্টেটমেন্ট দিছে, তখন উভয় পক্ষ আদালতে হাজির হওয়ার পরে আপনাকে অ্যাপ্লিকেশনটা দিতে হবে। ওকে, শুরুতেই দিতে হবে। দেখেন 4 নাম্বার, এটা একটা শুনানি হবে আদালতে। আপনি অ্যাপ্লিকেশন দেওয়ার পরে উভয় পক্ষের উপস্থিতিতে আদালত একটা শুনানি করে এরপর শুনানি সাপেক্ষে আদেশ দিবে যে মামলাটা ট্রান্সফার হবে
কি হবে না। তাহলে সেকশন 22 যেটা সেটা আমরা কি সম্পর্কে পড়বো, মামলা স্থানান্তর, ট্রান্সফার অফ সুটস। কিন্তু সব সুটস এখানে আসে না, কিছু কিছু সুটস সেকশন 24 এ যাবে। সেকশন 22 এ বলছে মামলা ট্রান্সফার করার এই আবেদনটা করতে পারবে শুধু বিবাদী, তার মানে বাদী আবেদন করতে পারবে না। কোন ক্ষেত্রে, যখন মামলাগুলো একাধিক আদালতে দায়ের যোগ্য হয় সেক্ষেত্রে। এবং এই আবেদন আপনাকে করতে হবে মামলার একদম আর্লি স্টেজে, মামলা চলার শুরুতেই, এবং শুনানি সাপেক্ষে আদালত সেটা আদেশ দিতে পারে। এইবার আবেদনটা কোথায় করবে, মামলা স্থানান্তরের যে আবেদন কোথায় করবে সেটা বলা আছে সেকশন 23 নাম্বার দ্বারাই। মামলা স্থানান্তরের আবেদন কোন আদালতে করা হবে, দেখেন সেকশন 23 এক্ষেত্রে দুইটা পার্সপেক্টিভ দিচ্ছে। সেটা হচ্ছে ধরেন ক থেকে খ আদালতে আপনি নিয়ে যাবেন, ক থেকে খ দুইটা আদালতেরই আপিল আদালত একই, আপিল আদালত একই, এটা আমি বুঝিয়ে দিচ্ছি। আপিল আদালত একই মানে কি সেটা আমি বুঝিয়ে দিচ্ছি। আরেকটা এটা একটু নোট করে নেন, ক থেকে খ নিয়ে যাবেন, এই ক্ষেত্রে আপিল আদালত ভিন্ন, আপিল আদালত ভিন্ন। এটা হচ্ছে আপিল আদালত একই, আর এটা হচ্ছে আপিল আদালত ভিন্ন। আপিল আদালত কি জিনিস, ধরেন আপনি মাথায় এটা ঢুকান যে সহকারী জজ আদালতে আপনি মামলা করেছেন, সেখান থেকে আপনি রায় পাবেন, রায় পাওয়ার পরে আপনি আপিল কোথায় করবেন, জেলা জজের বরাবর আপনাকে আপিল করতে হবে। এই যে জেলা জজ আদালত, এটাই হচ্ছে আপিল আদালত। এখন যদি এক উপজেলা কোর্ট থেকে আরেক উপজেলা কোর্টে আপনি মামলা নিয়ে যেতে চান, সেক্ষেত্রে আপনাকে আবেদন করতে হবে কোথায়, জেলা জজ কোর্টে। সংক্ষেপে উপজেলা থেকে উপজেলা আদালত, কোথায় যাবেন আপনি, উপজেলা থেকে উপজেলা আদালত, সেক্ষেত্রে আপনি যাবেন জেলা জজ বরাবর, জেলা জজ আদালতে অ্যাপ্লিকেশন দিতে হবে, ডিস্ট্রিক্ট জাজের কাছে অ্যাপ্লিকেশন দিতে হবে। কিন্তু একটা মামলা আপনি এক জেলা থেকে আরেক জেলায় নিয়ে যাবেন, এক জেলা থেকে আরেক জেলায় নিয়ে যাবেন, সেক্ষেত্রে আপনাকে যেতে হবে কোথায়, হাই কোর্ট ডিভিশন, আপনাকে হাইকোর্ট ডিভিশনে যেতে হবে। ল্যাপটপে কি সমস্যা সেটা কি বুঝতে পারছি না। কমেন্ট পড়তে না পারলে তো আনসার করতে পারবো না। একটু আপনাদের কমেন্টগুলো দেখার চেষ্টা করছি, বাট কারেন্টলি খুবই ডিস্টার্ব করছে ল্যাপটপ, নো ইন্টারনেট না। দেখি একটু সেটিংস চেঞ্জ করে ওকে। তাহলে এবার আমরা চেষ্টা করি, দেখেন এক উপজেলা থেকে আরেক উপজেলা আদালতে আপনি যখন নিয়ে যাবেন তখন আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে জেলা জজ আদালত বরাবর। আর আপনি যদি এক জেলা থেকে আরেক জেলায় নিয়ে যান, সেক্ষেত্রে আপনাকে নিয়ে যেতে হবে কার বরাবরে, হাইকোর্ট ডিভিশন বরাবর। এখন আপনি আপনার নিজ নিজ জেলা নিয়ে একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করেন। ধরেন চিটাগং এ যারা আছেন তারা চিন্তা করেন, একটা মামলা আছে পটিয়া কোর্টে, পটিয়া কোর্ট থেকে আপনি সেটাকে নিয়ে যাবেন রাউজান, পটিয়া কোর্ট থেকে আপনি রাউজান কোর্টে নিয়ে যাবেন। পটিয়া কোর্টে আপনার মনে হচ্ছে এই মামলাটা চলে না, এটা চলে রাউজান কোর্টে, আপনি আবেদন করবেন কার কাছে, ডিস্ট্রিক্ট জাজ, জেলা জজ বরাবর। কিন্তু ধরেন একটা মামলা আছে চট্টগ্রাম আদালতে, সেটা চট্টগ্রাম থেকে আপনি ঢাকায় নিয়ে যাবেন, সেক্ষেত্রে আবেদন করবেন হাইকোর্ট ডিভিশনে। কেন, লজিকটা কি সেটা সেকশনে স্পষ্টভাবে বলা আছে, বলা হচ্ছে একই আপিল আদালতের আন্ডারে হলে পটিয়া এবং রাউজান দুইটারই আপিল আদালত একই, তাই না, তাহলে আপনি জেলা জজ বরাবর করবেন। কিন্তু পটিয়া থেকে আপনি ঢাকা ধরেন মিরপুরে নিয়ে যাবেন, তো ঢাকা ওইটার আপিল আদালত হচ্ছে ঢাকা, পটিয়ার আপিল আদালত হচ্ছে চিটাগং, দুইটার আপিল আদালত ভিন্ন ভিন্ন। তখন আপনাকে চলে যেতে হবে হাইকোর্ট ডিভিশনে। তখন কোথায় চলে যেতে হবে, আপনাকে হাইকোর্ট ডিভিশনে চলে যেতে হবে।
এই যে নাও আই ক্যান সি দেম। থ্যাংক ইউ। এই নেটটা বেশি ডিস্টার্ব করছে, কোনোভাবে শান্তিতে ক্লাস নিতে পারতেছি না। একটু আই এম রিয়েলি সরি, একটু ধৈর্য ধরে যদি আমার সাথে থাকেন আমি সেটিংটা একটু চেঞ্জ করে দিই। আচ্ছা, এটা ক্লিয়ার হলে আমি আপনাদের কমেন্টসগুলো পড়বো। এখন আমি কমেন্টস পড়া ছাড়াই কন্টিনিউ করার চেষ্টা করছি। দেখেন আমি আবার এটা রিপিট করি, সেটা হচ্ছে মামলা স্থানান্তরের আবেদন আপনি কোথায় করবেন? যদি দুইটা কোর্টই একই আপিল আদালতের আন্ডারে হয় জেলা জজ বরাবর দুইটি, যদি দুইটা আপিল আদালত ভিন্ন ভিন্ন হয় সেক্ষেত্রে হাইকোর্ট ডিভিশন বরাবর। উদাহরণ আমরা কিভাবে দিয়েছি, পটিয়া থেকে রাউজান দুইটাই যেহেতু চট্টগ্রাম জেলা জজের আন্ডারে, চট্টগ্রামের জেলা জজ বরাবর আবেদন করতে হবে। কিন্তু দেখেন চট্টগ্রামের পটিয়া থেকে আপনি ঢাকার আদাবর কোর্টে চলে যাবেন, সেক্ষেত্রে আপনাকে আবেদন করতে হবে হাইকোর্ট ডিভিশন বরাবর, কারণ দুইটারই আপিল আদালত ভিন্ন ভিন্ন। তাহলে সেকশন 22 এবং সেকশন 23 আমাদের ক্লিয়ার হয়েছে। আমরা এখন সেকশন 24-এ কি আছে দেখি। 22-এ যদি আবেদন থাকে, 24-এ আবার আলাদা করে আবেদনের দরকার কি? 24-এ নতুন করে এমন কি দেওয়া হয়েছে যেটা 22-এ ছিল না? আপনাকে সেকশন 22 এবং সেকশন 24 এই দুইটার মধ্যে পার্থক্যটা বুঝতে হবে। সেকশন 24 হচ্ছে জেনারেল পাওয়ার, মানে সাধারণ ক্ষমতা। এই ক্ষেত্রে এটা বাদী ও বিবাদী দুইটাই করতে পারবে, বাদী ও বিবাদী দুই পক্ষই অ্যাপ্লিকেশনটা করতে পারবে, এক নাম্বার। দুই নাম্বার, সেকশন 22-এর গ্রাউন্ড কি ছিল? যদি মামলাটা একাধিক কোর্টে দায়ের যোগ্য হয়। এক্ষেত্রে ওইরকম কোনো স্পেসিফিক গ্রাউন্ড নাই, এটা হচ্ছে যে কোনো কারণে, এনি রিজন, যে কোনো কারণে। ধরেন এরকম যে আমাদের সিভিল কোর্টস অ্যাক্ট সেকশন 38 একটা প্রভিশন আছে, নো ওয়ান শুড বি জাজ ইন হিজ ওন কজের যে ন্যাচারাল জাস্টিস প্রিন্সিপাল, সেটাকে আপনার এই আইনে আনার মাধ্যমে বলা হয়েছে যদি কোনো একটা মামলায় একজন বিচারকের স্বার্থ সংশ্লিষ্ট কিছু থেকে থাকে, ওই মামলার বিচার তিনি করবেন না, মামলাটা ট্রান্সফার করতে হবে। তাহলে এই যে মামলা ট্রান্সফার করা, এটা একটা ভিন্ন গ্রাউন্ড, বিচারকের স্বার্থ আছে কিনা। আপনি মনে করছেন যে বিচারক পার্শিয়াল হয়ে যেতে পারে, আপনাকে ন্যায় বিচার না দিতে পারে, সেক্ষেত্রে আপনি বাদী হন বা বিবাদী হন, সেকশন 24-এর আন্ডারে 24 দ্বারা আপনি একটা আবেদন করে মামলাটা স্থানান্তর করতে পারবেন। ইভেন এরকম না যে শুধু পক্ষগণের আবেদনের মাধ্যমে হবে, এখানে এটাও বলা আছে কি, দ্য কোর্ট অন ইটস ওন মোশন, আদালত কি হয়ে, স্বেচ্ছা প্রণোদিত হয়ে, স্বেচ্ছা প্রণোদিত মানে আদালত নিজে, সুমোটো বলি না আমরা, আদালত সুমোটো একটা মামলা ট্রান্সফার করে নিতে পারবে। কি বুঝতে পারছেন কিনা? এটাতে 22-এর ওই রেস্ট্রিকশন নাই যে শুধু বিবাদী পারবে, 22-এ পারে শুধু বিবাদী, 24-এ পারে বাদী বিবাদী উভয় পক্ষ। এবং শুধু যে বাদী বিবাদী পারবে তা না, আদালত নিজের থেকে যেছে, জেলা জজের যদি মনে হয় এই মামলাটা আমি এই কোর্ট থেকে ওই কোর্টে নিয়ে যাব, জেলা জজ পারবে। হাইকোর্ট ডিভিশনের যদি মনে হয় এই মামলাটা আমি চিটং থেকে ঢাকায় এনে করাবো, হাইকোর্টও পারবে, পক্ষগণ আবেদন না করলেও পারবে। এবং এই ক্ষেত্রে কারণটা কি হবে সেটা স্পেসিফিক না, যে কোনো কারণে আপনি আবেদন করতে পারেন। যদি কোর্টের মনে হয়, বিচারকের মনে হয় যে ঠিক আছে আপনার গ্রাউন্ডটা জাস্টিফাইড, তিনি আপনাকে মামলা ট্রান্সফার করার সুযোগ দিবেন। অনেক চেষ্টা করেও সুবিধা করা যাচ্ছে না।
তাহলে দেখেন স্বেচ্ছা প্রণোদিত হয়ে, কিন্তু জিনিসটা কি কি সেটা আমরা একটু দেখি। ট্রান্সফার করে এবার কি কি করতে পারে, এই তিনটা অপশন যদি আপনাদের ক্লিয়ার হয়ে থাকে, বাদী বিবাদী উভয়ে পারে, যে কোনো কারণে পারে, এবং আদালত স্বেচ্ছা প্রণোদিত হয়ে মামলা ট্রান্সফার করতে পারে। এখন এটা শুধু ট্রান্সফার না, এখানে কি কি অপশন আছে সেটাও একটু দেখে নিতে পারবেন। এতে বলা হচ্ছে ট্রান্সফারের কথা। ট্রান্সফার কি কি? সুট, একটা মামলা, এটা প্রধানত আপনারা যেহেতু অনেকে বলেন বাংলায় লিখতে, আমি বাংলায় লিখতেছি। মামলা হতে পারে, আপিল হতে পারে। এটা একটা মামলাও হতে পারে, একটা আপিলও হতে পারে, বা অন্য যে কোনো প্রসিডিংও হতে পারে। বিতে বলা হচ্ছে উইথড্র করবে, ট্রান্সফার না, উইথড্র। উইথড্র মানে কি? সেটা ওই কোর্ট থেকে মামলাটা নিয়ে আসা। ধরেন আমি পটিয়া থেকে রাউজানে পাঠাইলাম না, পটিয়া থেকে আমার কাছে নিয়ে আসলাম, আমি জেলা জজ আমার কাছে নিয়ে আসলাম, এটাকে বলা হয় উইথড্র করা। উইথড্র করে কি করবে? নিজে নিজে ডিসপোজ করতে পারে। উইথড্র করার পর তিনটা অপশন দেখেন, একটা হচ্ছে ট্রাই, নিজে, আদালত নিজে বিচার করবে, জেলা জজ নিজে সেটার বিচার করতে পারবে। দ্বিতীয়ত এটা স্থানান্তর করতে পারবে অন্য একটা কোর্টে। এবং তৃতীয়ত সেটা রিট্রান্সফার, পুনরায় স্থানান্তর করতে পারবে, রিট্রান্সফার। তাহলে এই প্রশ্নটা আমরা ভালো করে বুঝছি কিনা? সেকশন 24-এ তিনটা জিনিস বাদী বিবাদী উভয়ই আবেদনের জন্য অ্যাপ্লাই করতে পারবে যাতে মামলাটা ট্রান্সফার করতে পারে। 2 নাম্বার বলা হচ্ছে এখানে কোনো স্পেসিফিক কারণ নাই, 22-এ একটাই কারণ, যদি মামলাটা দুইটা আদালতে বিচারযোগ্য হয় সে কারণে ট্রান্সফার করা যাবে। 24-এ কোনো কারণ স্পেসিফিক করা নেই। লাস্ট হচ্ছে এটা আদালত সুমোটোও পারে, নিজে নিজে কোনো পক্ষের অ্যাপ্লিকেশন ছাড়া। কি কি করতে পারে? আইদার এটা ট্রান্সফার করতে পারে, নাহলে উইথড্র করতে পারে। উইথড্র করার পরে নিজে বিচার করবে, নাহলে অন্য একটা আদালতে পাঠিয়ে দিবে, না হলে যে আদালত থেকে আনছে আবার সে আদালতে রিট্রান্সফার করতে পারবে। These are the options available to a court about the power of transfer. তাহলে 22, 23, 23, 24 আমরা পড়ে ফেলছি। এখন আমরা চলে যাব সেকশন 26-এ, যেটা আমি পরে আবার পড়াবো, জাস্ট এখন বলে যাচ্ছি। সেটা হচ্ছে এভরি সুট শ্যাল বি ইনস্টিটিউটেড বাই প্রেজেন্টেশন অফ এ প্লেইন্ট। আপনি একটা আরজি দাখিলের মাধ্যমে মামলা করবেন, এটা বলা আছে সেকশন 26-এ। এটা আমি একটু পরে আবার আসবো সেকশন 26-এ, সেটা তাহলে আমরা এখন স্কিপ করতে পারি। আমরা চলে যাচ্ছি সেকশন 27-এ। সেকশন 27-এ যেটা আপনি মনে রাখবেন সেটা হচ্ছে সামন, সামন পাঠানো। তাহলে সামন সম্পর্কে তো সিপিসি-তে পুরো একটা অর্ডার আছে, এখানে আলাদা করে আমরা কি পড়বো দেখেন। বলা হচ্ছে summons and other process issued by any civil or revenue court outside where a suit has been duly instituted, a summon may be issued to the defendant to appear and answer the claim and be served in the manner prescribed. সামন কার বরাবর পাঠানো হবে? বিবাদী বরাবর। কিসের জন্য পাঠানো হবে? হয় হাজির হওয়ার জন্য, অ্যাপিয়ার, অথবা উত্তর দেওয়ার জন্য, রিটেন স্টেটমেন্ট দেওয়ার জন্য। দুইটা উদ্দেশ্যে সামন দেওয়া হতে পারে, একটা হচ্ছে হাজির হওয়ার জন্য, একটা হচ্ছে উত্তর দেওয়ার জন্য। রিটেন স্টেটমেন্ট দাও, না হলে এসে আগে হাজির হও, তোমার বক্তব্য আছে কিনা। সামন কে দিবে? বিবাদী দিবে। বিবাদী হাজির হয়ে কথা বলার জন্য সামনটা যাইতে পারে, অথবা রিটেন স্টেটমেন্ট দেওয়ার জন্য সেটা যেতে পারে। সেকশন 27। সেকশন 27-এর সাথে 29-এ বলা হচ্ছে বিদেশেও সামন দেওয়ার কথা, দেশের বাইরেও চাইলে সামন দেওয়া যেতে পারে। দেশের বাইরে আপনি সামন কিভাবে পাঠাবেন? Summons and other process issued by civil or revenue court outside Bangladesh may be sent to the courts in Bangladesh and served as if they were summons issued by such court. বিদেশের যে সামনগুলা, বিদেশ থেকে যদি সামন আসে সেটা বাংলাদেশে কি করা যাবে? দেওয়া যাবে, এবং বাংলাদেশে ইস্যু হয়েছে মর্মে সেটা ধরে নেওয়া হবে। এইবার সামন তাহলে চলে গেল। সামনের অর্ডার যখন পড়বো তখন এগুলো আবার বিস্তারিত পড়বো আমরা। এখন যে সেকশনটা পড়বো সেটা হচ্ছে, আপনাদেরকে আমি প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম 30 ধারায় প্রতিকার বলা হয় এটাকে। 30 ধারায় প্রতিকার অথবা তদবিরও বলা হয়। 30 ধারায় প্রতিকার অথবা তদবির, এটা কিভাবে নেওয়া হয় আমরা সেটা একটু দেখি। ওকে,
30 দ্বারাই যে প্রতিকার বা তদবির, এটাতে আসলে টাইটেল যেটা সেটা আপনি দেখবেন পাওয়ার টু অর্ডার ডিসকভারি অ্যান্ড দ্য লাইক। তো এখানে বেশ কিছু জিনিসের জন্য আদালতকে পাওয়ার দেওয়া হয়েছে, সেটা হচ্ছে দেখেন, দ্য কোর্ট মে অ্যাট এনি টাইম আইদার অফ ইটস ওন মোশন অর অন অ্যাপ্লিকেশন অফ এনি পার্টি। তাহলে এই জিনিসটাকে আগে আমরা ভেঙে ভেঙে পড়ব। কে করতে পারে? 30 দ্বারা প্রতিকারের আদেশ কোর্ট দিবে। কোর্ট আদেশ দিবে আদালত, কখন? যে কোনো সময়, অ্যাট এনি টাইম, যে কোনো সময়। তবে এটা সাধারণত করা হয়ে থাকে কখন? যখন পক্ষগণ জবাব দিয়ে ফেলে। জবাব দেওয়ার পরপরই এখানে প্রতিকার নেওয়ার ব্যবস্থা থাকে। জবাব দেওয়ার পরপরই প্লেন্ট আসছে, রিটেন স্টেটমেন্ট আসছে, উভয় পক্ষ আসছে, এরপরই প্রতিকার নিতে বলা হয়ে থাকে। বাট আইনে বলা হচ্ছে অ্যাট এনি টাইম। কিভাবে? পক্ষগণের আবেদন, পক্ষগণের আবেদন সাপেক্ষে অথবা স্বেচ্ছায়। আদালত স্বেচ্ছায় এটা করতে পারে। সুমোটো কি করতে পারে? আদালত আদেশ দিতে পারে। কিসের জন্য? দেখেন, আমি পয়েন্টগুলো একদম একটা একটা করে লিখে দিচ্ছি। আদেশ দিবে কোর্ট যে কোনো সময়, পক্ষগণের আবেদন অথবা স্বেচ্ছায়। এই তিনটা পয়েন্ট যদি আপনাদের ক্লিয়ার থাকে, এবার কিসের জন্য আদেশ দিবে সেটা আমরা দিতে পারি। একটা হচ্ছে প্রশ্নমালা, মানে আপনাদের কোনো কিছু জানার থাকলে আপনি প্রশ্ন আকারে সেটা আদালতে দিবেন, আদালত অপর পক্ষকে দিয়ে দিবে। ধরেন বাদী পক্ষ 5টা প্রশ্নের উত্তর এখন জানতে চাচ্ছে, আদালতে আপনি সেগুলো সাবমিট করলেন। আদালতের মনে হলো এই 5টা প্রশ্নের মধ্যে 3টা প্রশ্নের উত্তর এখন জানা উচিত, বাকি 2টা কেটে দিয়ে 3টার জন্য বিবাদীকে আদেশ দিছে আপনি এগুলোর উত্তর দেন। এটাকে ইন্টারোগেটরিসও বলা হয়। ঠিক আছে, প্রশ্নমালা বা ইন্টারোগেটরিস বলা হয়ে থাকে। অথবা কি হতে পারে? অ্যাডমিশন, অ্যাডমিশন বা স্বীকৃতির জন্য। অ্যাডমিশন অফ এনি ডকুমেন্ট, এই যে এখানে এই দলিল আছে, এই দলিলগুলো আপনি স্বীকার করেন কিনা। অ্যাডমিশন অফ ডকুমেন্ট অ্যান্ড ফ্যাক্টস। তাহলে অ্যাডমিশন 2টা জিনিসের হতে পারে। অ্যাডমিশন আইদার ডকুমেন্টকে অ্যাডমিট করতে বলবে অথবা কোন একটা ঘটনাকে অ্যাডমিট করতে বলবে, যে এটা এটা হয়েছে, আপনি এটা স্বীকার করেন কিনা। এত এত নাম্বারের একটা দলিল আছে, এটা আপনি স্বীকার করেন কিনা। এই মর্মে 30 দ্বারাই প্রতিকার নেওয়া হতে পারে। এর বাইরের পয়েন্টগুলো খুব ইন্টারেস্টিং, সেগুলো কি কি দেখেন। একটা হচ্ছে 1 নাম্বার ডিসকভারি, কোন একটা বিষয় উদ্ঘাটন করা, কোন একটা বিষয় উদ্ঘাটন করা, ডিসকভারি। এরপর বলা হচ্ছে ইনস্পেকশন, ইনস্পেকশন বা তদন্ত, কোন একটা বিষয় তদন্ত করার জন্য। 3 নাম্বার প্রোডাকশন, প্রোডাকশন মানে হাজির করার জন্য। প্রোডাকশন মানে কি? হাজির করার জন্য। কি কি? ডিসকভারি, ইনস্পেকশন, প্রোডাকশন। এরপর হচ্ছে ইম্পাউন্ডিং। ইম্পাউন্ডিং শব্দের এখানে বোঝানো হয় আটক। কোন একটা দলিল আদালত যদি আটক করবে, আটক করা মানে আদালত সেটা নিজের হেফাজতে রাখা। আপনার দলিল কিন্তু আদালত চাইলে সেটা নিজের হেফাজতে রাখতে পারবে, সেটাকে বলা হয় ইম্পাউন্ডিং এর ডিড। তাহলে এই জিনিসগুলা করতে পারবে। কি কি দেখেন, ডিসকভারি, ইনস্পেকশন, প্রোডাকশন, ইম্পাউন্ডিং। এবার এটা থেকে প্রিলিতে কিভাবে প্রশ্ন আসবে? প্রিলিতে আসবে 30 দ্বারাই আদালত নিচের কোন কাজটি করতে পারে না, কোন কাজটি করতে পারে না। তো এখানে ডিসকভারি দেওয়া আছে, ইনস্পেকশন দেওয়া আছে, প্রোডাকশন দেওয়া আছে, ইম্পাউন্ডিং দেওয়া আছে। ধরেন আরেকটা অপশন দেওয়া থাকবে, সেটা হচ্ছে লোকাল ইনভেস্টিগেশন। 30 দ্বারাই লোকাল ইনভেস্টিগেশনের কোনো সুযোগ নাই। তাহলে সেই ক্ষেত্রে এটা হবে আপনার আনসার। কিন্তু 30 দ্বারা এই কাজগুলো আদালত করতে পারে। ডিসকভারি করতে পারবে, উদ্ঘাটন, বিষয় উদ্ঘাটন করা, তদন্ত করা, হাজির করা কোনো একটা নির্দিষ্ট ডকুমেন্ট, অথবা একটা ডকুমেন্ট আটক করার আদেশ দিতে পারবে। তবে মূল কাজ হচ্ছে 30 দ্বারার প্রতিকারের প্রশ্নমালা বা ইন্টারোগেটরির মাধ্যমে অপর পক্ষকে কোনো একটা জিনিস জানার জন্য বা জানানোর জন্য বলা, অথবা কোনো একটা জিনিস অ্যাডমিট, স্বীকার করে নেওয়ার জন্য বলা। আপনি এই ডকুমেন্ট আছে বাদী পক্ষের, বিবাদী পক্ষ আপনি এটা স্বীকার করেন কিনা। বাদী পক্ষ এই ফ্যাক্ট দাবি করেছে, আপনি এটা স্বীকার করেন কিনা। এই জিনিসগুলো বলা হয়ে থাকে। এবার একটু আমরা এরপরে দেখি সেকশন 31। খুব সিম্পল, ভিতরের কোনো পড়া মনে রাখতে হবে না, শুধু সেকশনের টাইটেলটা মনে রাখতে হবে। সেকশনের টাইটেল হচ্ছে সামন টু উইটনেস। উইটনেস বরাবর সামন, সামন টু উইটনেস, সাক্ষীকে সামন দেওয়ার ক্ষেত্রে সেকশন 27
28, 29 এগুলো অ্যাপ্লিকেবল হবে। 28 তো নেই, 27 আর 29 অ্যাপ্লিকেবল হবে। দেখেন আপনি সেকশন 31-এ 28 সেকশনটা পাইলো, বাস্তবে 28 নাম্বার যে সেকশনটা সেটা কিন্তু অ্যামেন্ডেড হয়ে গেছে, সেটা আর নাই এখন। এরপর দেখেন পেনাল্টি ফর ডিফল্ট, আপনাকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে সেকশন 32, পেনাল্টি বা শাস্তি। কিসের শাস্তি এটা? এটা হচ্ছে the court may compel the attendance of any person to whom a summon has been issued under section 30 for that purpose। দেখেন আদালতকে ক্ষমতা দেওয়া হয়েছে, আদালত বাধ্য করতে পারবে, বাধ্য করতে পারবে। কাকে বাধ্য করতে পারবে? যাকে সামন দেওয়া হয়েছিল, বাংলায় সমন বা ইংলিশে সামন দেওয়া হয়েছিল, আদালত বাধ্য করতে পারবে আদালতে আসার জন্য। তোমাকে হাজির হতে বলেছি, তুমি যদি বলো যে না আমি আদালতে যাব না, সেটা হবে না। আদালতকে এখানে পাওয়ার দেওয়া হয়েছে, কোর্ট যদি চায় কোনো ব্যক্তিকে আদালতে হাজির হতে বাধ্য করতে পারবে। কিভাবে বাধ্য করতে পারে? দেখেন 1 নাম্বার অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করার মাধ্যমে। কিসের মাধ্যমে? অ্যারেস্ট ওয়ারেন্ট, গ্রেফতারি পরোয়ানা। একটা গ্রেফতারি পরোয়ানা জারি করে তাকে ধরে নিয়ে আসতে বলতে পারবে। 2 নাম্বার অ্যাটাচ এন্ড সেল হিজ প্রপার্টি। এটা কি? তার সম্পত্তি ক্রয় করার মাধ্যমে, তার সম্পত্তি ক্রয় করে বিক্রি করার মাধ্যমে তাকে হাজির করতে পারবে। ধরেন তার যা যা সম্পত্তি আছে সব আদালত ক্রয় করে নিয়ে নিছে, এবার যদি চায় আদালত সেগুলো বিক্রি করে দিতে পারবে। অথবা তার উপরে জরিমানা, জরিমানা আরোপ করার মাধ্যমে, যে জরিমানা হবে আপ টু 500 টাকা। যদিও খুবই সিলি একটা অ্যামাউন্ট, এটা কমপক্ষে 50,000 টাকা হওয়া উচিত কারেন্ট ইকোনমি বিবেচনা করে। জরিমানা 500 টাকা তাকে জরিমানা করতে পারবে। সবার শেষে যেটা বলা হচ্ছে 4 নাম্বার ইস্যু, তাকে অর্ডার হিম টু ফার্নিশ সিকিউরিটি, তাকে কোনো একটা সিকিউরিটি জমা দিতে বলতে পারবে, যেটাকে আমরা বলি মুচলেকা। তাকে মুচলেকা দেওয়ার আদেশ দিয়ে। তাহলে কয়টা অপশন আছে? 4টা। সেকশন 32 কিসের পাওয়ার? আদালতের পাওয়ার। কেন? যাতে যে কোনো ব্যক্তিকে আদালত কোর্টে হাজির করতে পারে, সাক্ষী হতে পারে, কোনো ডকুমেন্টের মালিক হতে পারে, ঘটনার সাথে পারিপার্শ্বিকভাবে জড়িত ব্যক্তি হতে পারে। আপনি আদালতে আসেন, কিন্তু দেখতেছে ওই মানুষ সেটা মানছে না, সে আদালতে আসবে না বলে দিল। এরকম হলে কি হবে? কোর্ট মামলা বিচার করতে পারবে? পারবে না। সেই জন্য এখানে বলা হচ্ছে আপনি যদি চান আদালতের মাধ্যমে তাকে হাজির করার জন্য বাধ্য করতে পারবেন। আদালতকে এই পাওয়ার দেওয়া আছে সেকশন 32 পেনাল্টি ফর ডিফল্ট। যদি কেউ আসতে না চায়, অবাধ্য হয়, তখন তাকে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করে নিয়ে আসতে পারবে, গ্রেফতারি পরোয়ানা। তার সম্পত্তি অ্যাটাচ করে ক্রোক করে সেল করতে পারবে, তাকে 500 টাকা পর্যন্ত জরিমানার আদেশ দিতে পারবে। সর্বশেষ তাকে সে যে হাজির হবে এই মর্মে মুচলেকা দেওয়ার আদেশ দিতে পারবে। তাহলে 31, 32 দুইটাই আমরা পড়ে ফেললাম। এখন আমরা পড়ব কি? এখন আমরা পড়ব সেকশন 35A। সেকশন 35A, এই সেকশনটা আসলে হচ্ছে কম্পেনসেটরি কস্ট ইন রেসপেক্ট অফ ফলস অর ভ্যাক্সিয়াস ক্লেমস অর ডিফেন্সেস। জরিমানা। কিসের জন্য জরিমানা সেটা জেনে রাখেন। এই জরিমানাটা হচ্ছে মিথ্যা মামলা করার জন্য। মিথ্যা মামলা বা দাবি, আপনি মিথ্যা মামলা করেছেন অথবা আপনি বিবাদী হিসেবে যে রিটেন স্টেটমেন্ট দিয়ে মামলায় কন্টেস্ট করছেন সেটা মিথ্যা। আপনি আদালতে মিথ্যা কথা বলছেন, ফলস অর ভ্যাক্সাস, অথবা যে কথাটা কি সত্য নয় এরকম কোন একটা দাবি করেছেন, সেক্ষেত্রে এইটা হচ্ছে আপনার প্রিলির জন্য আনসার। কত টাকা? আপ টু 20,000, 20,000 টাকা পর্যন্ত আপনাকে জরিমানা করা যাবে। আমি নিজেই হচ্ছে বেশ কিছু মামলায় এই আদেশ দিছি, রিসেন্টলি একটা মামলায় আমি এই আদেশ দিছি, কারণ পুরো মামলাটাই করা হয়েছে মিথ্যা মামলার উপর ভিত্তি করে। সেইটা যখন আদালতে প্রমাণ হয়ে গেছে, আমি ক্লিয়ারলি বুঝতে পারছি বাদীপক্ষ যে মামলাটা করছে এটা করার কোনো প্রয়োজন ছিল না। যা যা দাবি করছে সব মিথ্যা, ডাহা মিথ্যা কথা। আমি সাথে সাথে মামলা খারিজও করে দিছি, 20,000 টাকা কস্ট দিছি, এক্সট্রা 20,000 টাকা জরিমানা। এই দুইটা জিনিসের মধ্যে কনফিউজ হবেন না। 35 যেটা, এটা হচ্ছে কস্ট বা খরচ, আর 35 এর হচ্ছে জরিমানা। দুইটার মধ্যে পার্থক্য আছে। 35 হচ্ছে মামলার যে খরচ, একটা মামলা চালাইতে গিয়ে এক পক্ষের যে খরচ হয় সেটা, এটা 1 লক্ষ টাকা হতে পারে, 2 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা, সেটার কোনো কি নাই,
লিমিটেশন নাই, কিন্তু 35 এতে একটা লিমিটেশন দেওয়া আছে, সেটা হচ্ছে আপ টু 20,000 বা 20,000 টাকা। 20,000 টাকা পর্যন্ত জরিমানা করা যেতে পারে। 35 এবং 35 এর মধ্যে ডিস্টিংশনটা আপনারা ক্লিয়ার হয়েছেন কিনা একটু জানাবেন। কারণ একটাতে কোনো লিমিটেশন নাই, সেটা হচ্ছে মামলার খরচ, এটাতে গ্রাউন্ডও নাই কোনো। আরেকটা হচ্ছে যে গ্রাউন্ড আছে, মিথ্যা মামলা বা মিথ্যা দাবি করার জন্য, ফলস কেস করার জন্য কি করা হবে, জরিমানা করা হবে। কত টাকা? 20,000 টাকা। এবং একই সাথে মনে রাখবেন, মিথ্যা মামলা করেছে বলে কেউ ফৌজদারি, এই যে তার একটা ফৌজদারি দায়ভার সৃষ্টি হয়, সেটা থেকে মুক্তি পাবে না। এই জরিমানা করছে মানে এই না যে তার বিরুদ্ধে আবার ক্রিমিনাল কেস করা যাবে না। আপনারা সবাই জানেন মিথ্যা মামলা করার কারণে সিআরপিসি তে সেকশন 250, দেখি বলেন তো সেকশন 250 তে কি বলা আছে? সিআরপিসি ধারা 250 পড়ছেন তো? এই ধারা সম্পর্কে একটু বলেন কি বলা আছে এখানে। বলতে পারবেন কেউ? কমেন্টে জানান একটু করে। সেকশন 250 কি বলা আছে 250 নাম্বার ধারায়? আচ্ছা, কেউ যেহেতু বলতে পারছেন না আমি বলে দিব। এর আগে কেউ একজন কমেন্ট করেছে সেকশন 35 এর 6% যেটা বলেছে সেটা কি? সেটা খরচ না, এটা খরচ যেটা দিবে সেটার উপর 6% সুদ, 6% এট অ্যানাম ইন্টারেস্ট নট এক্সিডিং 6% পার অ্যানাম। দেখেন, ধরে নেবেন না যে এটা 6%ই, এটা 5ও হইতে পারে, 4ও হইতে পারে, 3ও হইতে পারে, 6 এর বেশি হবে না। এটা আদালত দিতে পারবে, তবে 6 এর বেশি না। তবে এটা সুদ। মূল খরচ কত হবে সেটা আদালতের উপর নির্ভর করবে। আদালত যদি বলে 50,000 টাকা কি খরচ, তার সাথে 6% করে ইন্টারেস্ট, তাহলে খরচ এক জিনিস, ইন্টারেস্ট আরেক জিনিস। আর এখানে কোনো ইন্টারেস্ট নাই, এখানে আপ টু 20,000 টাকা জরিমানা। 10,000 15,000 হইতে পারে, তবে 20,000 এর বেশি হবে না। অনিক রহমান, ক্ষতিপূরণ 1,000। এই যে অভিযোগকারীকে 6 মাস পর্যন্ত জেল দেওয়া যেতে পারে, 6 মাসের জেল বা 3,000 টাকা পর্যন্ত জরিমানা। যাক, যারা সিআরপিসি 250 মনে রাখতে পারছেন ধন্যবাদ তাদেরকে। ওইটা থেকে কেউ মুক্তি পাবে না এই 20,000 টাকা জরিমানার কারণে, ওইটাও থাকবে, আবার এটাও দিতে হবে। তাহলে এইখানে 35 এর মধ্যে দুইটা জিনিস, আসামি খালাস 100 টাকা ফাইন, সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট হলে 500 টাকা। ভেরি গুড, সেকেন্ড ক্লাস হলে 500 টাকা জরিমানা করা যেতে পারে। ইউ আর রাইট। What a loss. এ যে শব্দ একটা মনে রাখবো আমরা সেটা হচ্ছে খরচ, আর 35 কতে আমরা মনে রাখবো জরিমানা। জরিমানার কোনো গ্রাউন্ড নাই, সরি খরচের কোনো গ্রাউন্ড নাই। খরচের গ্রাউন্ড হচ্ছে মামলা হেরে যাওয়া, যারা মামলা হেরে গেছে বা আদালত এটা যে কাউকে দিতে পারে। এখানে বলা হচ্ছে দেখেন কস্টের ক্ষেত্রে, the cost of any incident to all suit shall be in discretion of the court. The court shall have full power to determine by whom and to what extent such costs are to be paid. এটা পুরাটা আদালতের ক্ষমতা। আদালত যাকে বলবে, যতটুক বলবে সেটা দিতে হবে, এখানে কোনো গ্রাউন্ড নাই। খরচ আনলিমিটেড, আর জরিমানা আপ টু 20,000 টাকা। এখানে বলা হচ্ছে 6% সুদ দিতে বলতে পারে, তবে এখানে কোনো সুদ নাই। সাথে কি থেকে যাবে? ফৌজদারি দায়ভার। ফৌজদারি দায়ভার দুইটা আছে, একটা হচ্ছে সিআরপিসি তে সেকশন 250, আর একটা হচ্ছে পেনাল কোডে
প্যানাল কোডের সেকশন কারো মনে আছে? মিথ্যা মামলার যে সেকশন প্যানাল কোডে আছে, একটা ক্লু দিয়ে দিচ্ছি, 210 থেকে 215 এর মধ্যে আছে। প্যানাল কোডের সেকশন 210 থেকে 215 এর মধ্যে আছে। দেখি কেউ বলতে পারেন কিনা মিথ্যা মামলার যে দায়ভার সে সম্পর্কে। সিআরপিসি তেও আছে, প্যানাল কোডেও আছে, সিপিসি তেও আছে। মিথ্যা মামলার শাস্তি সব জায়গায় আছে। এখন আমরা চলে যাব আমাদের আজকের সিলেবাসে। শুরু করব আমরা অর্ডার 3 থেকে। অর্ডার 3 আমাদেরকে কি বলে সেটা আমরা একটু দেখব। হ্যাঁ, অর্ডার 3 বলছে রিকগনাইজড এজেন্ট অথবা প্লিডার সম্পর্কে। তো এটা আপনি এক কথায় বলতে পারেন এটা হচ্ছে লয়ারের কথা বলতেছে, বাট আরো কিছু জিনিস আছে সেগুলো আমরা দেখব। সেকশন 211, ভেরি গুড নাসনিন, লিমা, শাহিনুদ্দিন, ওমর ফারুক, তিনজনের আনসার আমি দেখতে পাচ্ছি, হয়তো আরো কেউ করেছেন। দেখেন, তাহলে প্রথমত আপনি অর্ডার 3 যখন পড়বেন রুল 1 এ যান। রুল 1 এ গিয়ে আপনি যে শব্দটা পাবেন সেটা হচ্ছে অ্যাপিয়ারেন্স, অ্যাপ্লিকেশন অর এনি অ্যাক্ট। তিনটা কাজ করার জন্য, আদালতে হাজির হওয়ার জন্য, বা কোনো একটা অ্যাপ্লিকেশন বা আবেদন দেওয়ার জন্য, অথবা আদালতের আদেশ সম্পর্কে কোনো একটা কাজ করার জন্য। তো আদালতে যে আপনি বাদী বা বিবাদী, দুইটা পক্ষ হইতে থাকে মূলত মামলায়, বাদী বিবাদী, হাজির হওয়ার জন্য যে অপশনগুলো আমাদেরকে দিচ্ছে সেগুলো একটা দেখেন। বলা হচ্ছে every appearance, application or act shall be made or done by the party in person. পক্ষগণ ব্যক্তিগতভাবে করবে। মানে বাদীর কাজ হলে বাদী আবেদন বাদীর নিজেকে দিতে হবে, বিবাদীটা বিবাদীকে দিতে হবে। এই ক্ষেত্রে আপনার কি করার সুযোগ নাই, কোনো এক্সেপশন করার সুযোগ নাই। পক্ষগণ ব্যক্তিগতভাবে হাজির হয়ে সেটা করবে। যদি পক্ষগণ না আসে সেক্ষেত্রে তা স্বীকৃত এজেন্ট কর্তৃক করতে পারবে। 2 নাম্বার অপশন। এবং সর্বশেষ 3 নাম্বার যে অপশন সেটা হচ্ছে প্লিডার মানে কি? প্লিডার মানে আপনাদের মধ্যে অনেকেই যেটা হবেন সেটা হচ্ছে লয়ার, আইনজীবীর মাধ্যমে। তাহলে প্রশ্ন যদি আপনাকে প্রিলিতে প্রশ্ন করা হয়, একটি মামলায় আদালতে কে কে হাজির হতে পারে, একটা মামলায় আদালতে কে কে হাজির হতে পারে, এটা যদি প্রিলিমিনারি কোয়েশ্চেন হয় আমাদের অপশন আছে 3টা। পক্ষগণ ব্যক্তিগতভাবে হাজির হতে পারবে, স্বীকৃত এজেন্ট হাজির হতে পারবে, প্লিডার বা লয়ার হাজির হতে পারবে। এখানে আরেকটা অপশন যদি আপনাকে দিয়ে দেয় এভাবে, সেটা হচ্ছে ধরেন হাজব্যান্ড অথবা ওয়াইফ দিয়ে দিছে। হাজব্যান্ড বা ওয়াইফ সরাসরি এমনিতে এসে আপনার পক্ষে আদালতে হাজির হতে পারবেন না। এই 3টার মধ্যে না পড়লে হাজব্যান্ড আর ওয়াইফ পারবে না। কখন পারবে হাজব্যান্ড বা ওয়াইফ? যদি তাকে আপনি পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে দেন, যেটা সম্পর্কে আমরা এর পরের রুলটাতেই পড়তে পারবো। মূলত কে পারে? পক্ষগণ নিজে। আমি মামলা করছি, আমি হাজির হইতে পারবো। আমার স্বীকৃত এজেন্ট, যাকে আমি স্বীকৃতি দিছি, রিটেন পাওয়ার অফ এজেন্ট দিয়ে দিছি। 3 নাম্বার আমার লয়ার যদি কোনো ভাবে আমার দ্বারা অ্যাপয়েন্টেড হয়ে, তাহলে সে সবকিছু করতে পারবে। কোথায় বলা আছে? রুল 1। আমরা প্রত্যেকটা পড়ে আবার একটু করে কি করতে পারবো? রিভিশন দিব, যাতে আপনাদের অনেক দিন মনে থাকে। আমি ভাবছি এই কাজটা আমি করব, কারণ আমাকে অনেকে বলছেন আমরা একটু কম্পারেটিভলি উইক, আমাদের যাতে এই সুযোগটা দেওয়া হয়। তাহলে আপনাদের এই সুযোগটা দেওয়ার জন্য দেখেন, আবার বলতেছি, অর্ডার 3 রুল 1, এটা কিসের জন্য? আদালতে হাজির বা মামলা চালানো। মামলা কে কে চালাতে পারবে? আদালতে হাজির হওয়া বা মামলা চালানো। মামলা চালাইতে পারবে পক্ষগণ নিজে, তাদের এজেন্ট অথবা তাদের প্লিডার, বা যেটাকে বাংলায় বললে আইনজীবী। প্লিডার বা আইনজীবী 3 জন পারবে। আদালতে হাজির হয়ে মামলা চালাতে কে কে পারবে সেটা বলা আছে অর্ডার 3 রুল 1। আদালতে হাজির হয়ে একটা পক্ষের মামলা চালাতে পারবে তার পক্ষগণ নিজে, বাদী বা বিবাদী, তাদের এজেন্ট এবং তাদের আইনজীবী। এই 3 পক্ষ পারবে। আচ্ছা, এরপর আমরা চলে যাব
রুল 2 তে এই যে আমরা রিকগনাইজ এজেন্টের কথা বলতেছি, এই এজেন্ট কারা, হু ইজ এজেন্ট, সেটার উত্তর দেওয়া আছে রুল 2 তে। রুল 2 বলছে এজেন্ট হচ্ছে যাকে পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া হয়েছে। আপনাদের মধ্যে কেউ কি পাওয়ার অফ অ্যাটর্নির বাংলা জানেন? পাওয়ার অফ অ্যাটর্নির বাংলা কি? এই যে পাওয়ার অফ অ্যাটর্নি, এটা দেখেন কি বলা হচ্ছে, পারসন হোল্ডিং পাওয়ার অফ অ্যাটর্নি অথরাইজিং দেম টু মেক অ্যান্ড ডু সাচ অ্যাপিয়ারেন্স অ্যাপ্লিকেশন এন্ড অ্যাক্ট, অথবা পারসন ক্যারিং অন ট্রেড অর বিজনেস ফর অর ইন দ্য নেমস অফ পার্টিজ। যে এজেন্ট, এজেন্ট বলতে দুইটা পক্ষকে বোঝাবে, একটা হচ্ছে পাওয়ার অফ অ্যাটর্নি, আর যে হচ্ছে আমার পক্ষে আমার ব্যবসা দেখাশোনা করে। তার মানে আমরা এটাকে কি বলতে পারি? বিভিন্ন ক্ষেত্রে কোম্পানিগুলার ডিলার, এটা দিয়ে আপনি মনে রাখতে পারেন, কোম্পানিগুলার ডিলার। ধরেন আরএফএল, আরএফএল অনেক বড় একটা কোম্পানি, তাহলে আরএফএল এর মামলা যদি সিলেটে করতে হয়, সিলেট আরএফএল এর যে ডিলার আছে বা আরএফএল এর পক্ষে যারা ব্যবসা পরিচালনা করে তারা মামলাটা চালাইতে পারবে। অথবা এমন কোনো ব্যক্তি যাকে পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া হয়েছে তিনি করতে পারবেন। ওকে, এরপরে আমরা চেষ্টা করি আবার, সেটা হচ্ছে 3 নাম্বারটা দেখেন, রুল 3। যদি এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, তাও একটু করে মনে রাখবেন। সেটা হচ্ছে একবার যখন আপনার স্বীকৃত এজেন্ট চলে আসবে, স্বীকৃত এজেন্ট চলে আসার পর বা প্লিডার চলে আসছে, স্বীকৃত এজেন্টকে নোটিশ দেওয়া হইলে সেটা পক্ষকে দেওয়া হয়েছে মনে করা হবে, পক্ষগণকে দেওয়া হয়েছে মনে করা হবে। ধরেন আপনার আইনজীবীকে কোনো একটা আপনার মামলার যে কোনো একটা ঘটনার নোটিশ দেওয়া হয়েছে, তাহলে ওই নোটিশ আর আপনাকে আলাদা করে দেওয়ার দরকার নাই। আপনার উকিল পেয়েছে মানে আপনি পেয়ে গেছেন। আপনি বলতে পারবেন না যে আমার উকিল আমাকে দেখায় নাই, এই এক্সকিউজ দেওয়ার সুযোগ নেই। আপনার আইনজীবীকে আপনার ট্রাস্ট করতে হবে। এই সম্পর্কটা হচ্ছে রিলেশন অফ কনফিডেন্স। আপনার তার উপর ভরসা থাকতে হবে, আত্মবিশ্বাস থাকতে হবে। আদালত ধরেন মামলায় নতুন করে একটা অ্যামেন্ডমেন্ট হয়েছে বাদী পক্ষের, বিবাদী পক্ষের আইনজীবীকে সিন করাইলে এনাফ, আবার বিবাদীকে ডেকে এনে সেটা সিন করানোর প্রয়োজন নেই। এটা কোথায় বলা আছে? রুল 3 তে। রুল 3 তে বলা হয়েছে স্বীকৃত এজেন্টকে নোটিশ দেওয়ার মানে হচ্ছে পক্ষগণকে নোটিশ দেওয়া, আলাদা করে কি করার প্রয়োজন নাই, কোনো বাদী বা বিবাদীকে বা পক্ষগণকে দেখানোর প্রয়োজন নাই। এবার অর্ডার 3 রুল 4 দেখেন। রুল 4 আপনি এভাবে মনে রাখতে পারেন, আইনজীবী নিয়োগ। আইনজীবী কিভাবে নিয়োগ করা হয়? এক কথায় ওকালতনামার মাধ্যমে। ওকালতনামা, ওকালতনামাগুলোতে, এটা যেহেতু একটা ফার্সি শব্দ, একটা জিনিস খেয়াল করবেন, ওকালতনামার ইংলিশটা ভি দিয়ে লেখা হয়, মানে যেটা আমরা উচ্চারণ করলে ওয়াকালতনামা হবে, বাট এটা বাংলায় হচ্ছে ওকালতনামা। ইংলিশে লিখতে গিয়ে ভি দিয়ে লিখতে হয়, VAKALATNAM, ওয়াকালতনামা। ওকে, সেই প্রবলেমটা না হতো। যাক, আবার বলতেছি, রুল 4, এটা নিয়ে প্রশ্ন আগেও আসছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনে, এবারও আসতে পারে। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনে আসছে আইনজীবী নিয়োগ করা হয় কোন রুলের আন্ডারে? এটা হচ্ছে রুল 4 অর্ডার 3। অর্ডার 3 রুল 4 আইনজীবী নিয়োগ করা হয়। কি বলা হচ্ছে এখানে? অ্যাপয়েন্টমেন্ট অফ প্লিডার। দেখেন, he has been appointed for the purpose by such person by a document in writing signed by such person। তাহলে এটা কি হতে হবে? লিখিতভাবে। এই লিখিতভাবে এটা আমি আপনাদেরকে কিভাবে বুঝাইছি? একটা ওকালতনামার মাধ্যমে। এটাই হচ্ছে লিখিতভাবে। এখানে তার কি থাকতে হবে? স্বাক্ষর থাকতে হবে। যে পক্ষ নিয়োগ করছে তার স্বাক্ষর থাকতে হবে। এটা আইনজীবী এবং ক্লায়েন্ট এদের মধ্যে একটা চুক্তি, তাদের মধ্যে নিয়োগ চুক্তি হচ্ছে ওকালতনামা। সেই ওকালতনামা আবার আপনাকে আদালতে পেশ করতে হবে, সেটাও এখানে বলা আছে। এবং যতক্ষণ পর্যন্ত ওই ওকালতনামা আদালতে আছে, আদালত ধরে নিবে এই আইনজীবী আপনার পক্ষে সবকিছু করতে পারবে। এই সম্পর্কটা শেষ করা যাবে না। সম্পর্ক শেষ কিভাবে হবে? এটা রুল 4 এর সাব রুল 2 তে বলা আছে। সাব রুল 2 তে বলছে আদালতের অনুমতি ক্রমে আপনি সেটা করতে পারবেন। দেখেন,
আনটিল ডিটারমিন্ড উইথ দ্য লিভ অফ কোর্ট। ডিটারমিন্ড মানে হচ্ছে এটা কি করা, শেষ করা, আদালতের অনুমতি সাপেক্ষে। আরেকটা আছে যদি পক্ষ বা বাদী বিবাদী মারা যায় অথবা মামলাটা নিষ্পত্তি হয়ে যায়। এই তিনটা গ্রাউন্ডে কি হতে পারে, একটা ওকালতনামার প্রয়োগ বা একটা ওকালতনামার ইফেক্টিভিটি শেষ হতে পারে যদি আদালতের অনুমতি নিয়ে বাদী বা বিবাদী তাকে উকিল হিসেবে বাদ দিয়ে দেয়। দ্বিতীয়ত যদি বাদী বা বিবাদী নিজে মারা যায়, এবং সর্বশেষ হচ্ছে যদি মামলাটা নিষ্পত্তি হয়ে যায়। আবার দেখেন, মামলা নিষ্পত্তি হয়ে গেলে, বাদী মারা গেলে অথবা আদালতের অনুমতি ক্রমে সেটা শেষ করে নিলে তিনভাবে একটা ওকালতনামার ইফেক্ট শেষ হতে পারে। এছাড়া আইনজীবী নিয়োগ করতে হবে, লিখিতভাবে সাইন করে একটা ওকালতনামা পেশ করার মাধ্যমে। বইয়ে 2 আর 4 আছে, 2 আর 4ই সবচেয়ে ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখানে ইম্পর্টেন্ট হচ্ছে 2 আর 4, বাকিগুলো জাস্ট আমি আপনাদেরকে একটু টাচ দিয়ে যাচ্ছি। হ্যাঁ, আরো কিছু আছে যেগুলো আমি একটু একটু টাচ করে যাব। এটার সাথে রিলেটেড হচ্ছে দেখেন রুল 6, রুল 6 এর সাব রুল 2। এখানে বলা হয়েছে অ্যাপয়েন্টমেন্ট টু বি ইন রাইটিং এন্ড টু বি ফাইলড ইন কোর্ট। আপনি যে আইনজীবী নিয়োগ করেছেন নিয়োগ করার যে কাগজ সেটা আপনার আদালতে দাখিল করতে হবে। আদালতে দাখিল করতে হবে। ওকালতনামা শুধু সম্পাদন করলে হবে না, আপনি যে ওকালতনামা সম্পাদন করেছেন আইনজীবীর সাথে সেটা আদালতে হাজির করতে হবে। তখন আদালত তাকে আপনার উকিল হিসেবে চিনবে, আদারওয়াইজ চিনবে না। কোথায় বলা আছে? রুল 6 সাব রুল 2 এখানে বলা আছে। এটা আপনি বইয়ে নাই যদিও, কারণ অত বেশি ইম্পর্টেন্ট না, তাও আমি আপনাদের জন্য পড়ালাম। আবার বলছি, রুল 6 সাব রুল 2 তে বলা আছে যে ওকালতনামার মাধ্যমে আইনজীবী নিয়োগ করা হবে সেটা আদালতে দাখিল করতে হবে। এরপর আমরা পড়ব অর্ডার 4। অর্ডার 4 পড়ব। দেখেন, অর্ডার 4 এর নাম হচ্ছে ইনস্টিটিউশন অফ স্যুট। অর্ডার 4 এর নাম কি? ইনস্টিটিউশন অফ স্যুট। বাংলায় যদি আমরা বলি মামলা দায়ের, তাহলে মামলা দায়েরের যে সেকশনটা সেটা কি বলেছি? সেকশন 26 নাম্বার দ্বারাই বলা হয়েছে আরজির মাধ্যমে মামলা দায়ের করতে হবে। আরজি দাখিল করে একটা মামলা দায়ের করবেন। তাহলে মামলা শুরু হবে কিসের মাধ্যমে? আরজির মাধ্যমে। ফার্স্ট ক্লাস থেকে এখন পর্যন্ত প্রত্যেকটা ক্লাসে এই কথাটা আমি বলে আসছি। এক সেকশন 26 আর এক রুল 4, অর্ডার 4 এর রুল 1, every suit shall be instituted by presenting a plaint। রুল 1 এ বলে দেওয়া হয়েছে। এখানে দুইটা কথা বলছে রুল। আরজি দাখিল করে মামলা দায়ের করবেন। আরেকটা কথা যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যতজন বিবাদী আরজির ততটা কপি থাকবে। যতজন বিবাদী ততটা আরজি, যতজন বিবাদী ততটা আরজি। একটা মামলায় যদি 15 জন বিবাদী থাকে তাহলে 15টা আরজি দিতে হবে। তবে এক্ষেত্রে অনেকগুলা, ধরেন একটা আরজি 50 পেজ, বাদী 50 জন, তাহলে আপনাকে 5×5=25, 2500 কাগজ নষ্ট করতে হবে। সেজন্য অনেক সময় কি করতে পারে, ফুল আরজিটা না দিয়ে ওই আরজির সংক্ষিপ্ত একটা ভার্সন উকিল সাহেব রেডি করবে। জাজ যিনি থাকবেন, আদালতের বিচারক যদি সেটাকে অ্যাপ্রুভ করে, ওই সংক্ষিপ্ত পার্টটা সামনের সাথে সবগুলো বিবাদীকে দেওয়া হবে। কারণ বিবাদীকে শুধু আপনি সামন পাঠাইলে হবে না, সামন কেন পাঠাইছেন, তার নামে কি মামলা করা হয়েছে সেটা তাকে জানাতে হবে। সেজন্য এটা কিসের সাথে যাবে? সমনের সাথে। বিবাদীকে যে সমনের সাথে পাঠানোর জন্য যতজন বিবাদী ততটা আরজির কপি আপনাকে প্লেন্টের সাথে দাখিল করতে হবে। তাহলে দেখেন, এখানে একটা নাম দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে সুলতানা প্রীতি এবং নীলিমা শবনম। সুলতানা প্রীতি ধরেন তার যে নিজ জেলা, সেখানে একটা মামলা দায়ের করবে। মামলা দায়ের করার জন্য তিনি আদালতে গেল। প্রথমে তাকে কি দিতে হবে? আরজি।
আরজির সাথে কি দিতে হবে জানেন? আরেকটা জিনিস, সামন। যতজন বিবাদী তাদের নাম ঠিকানা দিতে হবে, যাতে তাদেরকে আদালত সামন পাঠাইতে পারে। এবার শুধু সামন দিলে তো হবে না, যতজন বিবাদী তত কপি আরজি আপনাকে দিতে হবে। আমি আপনাদেরকে একটা প্র্যাকটিক্যাল বিষয় বলে দিলাম, সেটা হচ্ছে পুরা আরজি যদি আপনি নাও দেন, সংক্ষিপ্ত একটা কপি ততটা দিতে হবে। 20 জন বাদী হলে 20 কপি, 40 জন বাদী হলে 40 কপি, যতটা থাকবে বিবাদী তত কপি আপনাকে আরজি দাখিল করতে হবে। কোথায় বলা আছে? অর্ডার 4 রুল 1, অর্ডার 4 রুল 1। মাথার মধ্যে এটা ঢুকাই নেন। আমি আপনাদেরকে বলে রাখি, সবগুলা রুল এবং অর্ডার আপনাকে মনে রাখতে হবে না, শুধু আমি যেটা যেটা বলবো আমার উপর ভরসা করে আপনারা সেটা মনে রাখেন। অর্ডার 4 রুল 1 আপনাকে মনে রাখতে হবে, অর্ডার 3 রুল 4 আপনাকে মনে রাখতে হবে। আমি একটু পরে ক্লাস শেষ হওয়ার সময় সবগুলো আপনাদেরকে লিখে দেব কোনটা কোনটা আপনাকে মনে রাখতে হবে। তাহলে দেখেন, জিনিসটা যদি আমরা একদম সিম্পলিফাই করি, মামলা দায়েরের সময় আমাকে কি কি দিতে হচ্ছে? আরজি 2 নাম্বার দিতে হবে, আরজির কপি কতটা? যতজন বিবাদী। এরপর আমাকে কি দিতে হবে? সমনের কপি, সমনের কপি। সেটা কোথায় বলা আছে দেখেন, বিতে বলা আছে a plaintiff shall file for each defendant a copy of summon along with a prepaid registered acknowledgement। registered acknowledgement যেটা, সেটা হচ্ছে আসলে ওই যে অ্যাডি বলা হয়, অ্যাডি সহ একটা রেজিস্টার, যাতে এই রেজিস্টার্ড কপিটা সামন, এটাও একটা এক ধরনের সামন। সামন মূলত দুই ভাবে পাঠানো হয়, একটাকে বলা হয় পদাতিক সামন, যেটা আদালতের যে স্টাফ আছে, সার্ভিং অফিসার আছে, তারা নিয়ে যাবে। আর এটা হচ্ছে রেজিস্টার্ড কপি, যেটাকে অ্যাডি বলা হয়, ডাক সমন বলা হয় এটাকে। অ্যাডি মানে কি? ডাক সমন। এই ডাক সমন পাঠাতে হবে, ঠিক আছে? আপনি মূল আরজি দিবেন, আরজি ফটোকপি দিবেন, যতজন বিবাদী ততটা, সামনের কপি দিবেন, যতটা সমন পাঠান বিবাদী ততটা সমন। একই সাথে ডাক সমনের জন্য আপনার এডির কপি দিতে হবে। এগুলো সব কোথায় বলা আছে? রুল 1-এ। এবার যদি আমরা রুল 2-তে যাই, ছোট একটা জিনিস আছে, সেটা হচ্ছে মামলার রেজিস্টার। এটা কোথায় থাকে? আদালতে থাকে, মামলা রেজিস্টার। এখানে বলা হচ্ছে প্রত্যেকটা মামলাকে আপনি কিভাবে চিনবেন? মামলার একটা নাম্বার থাকবে, মামলার নাম্বার। যেমন ধরেন 250 2024 সালের 250 নম্বর মামলা, এটাকে বলা হয় রেজিস্টার অফ দ্য স্যুট। মামলার রেজিস্টার কোথায় থাকে? আদালতে থাকে। প্রত্যেকটা মামলা দায়েরের পর সে মামলার বাদী বিবাদীর নাম লিখে ওই মামলাটা আদালতের রেজিস্টারে একটা নাম্বার পড়বে। মামলার যে নাম্বার পড়ে সেই নাম্বার দিয়ে ওই মামলাটাকে চিহ্নিত করা হয়। আপনারা কেউ কোর্টে গেলে দেখবেন মামলা ডাকা হয়, ধরেন আমার কোর্টে আমি দেখি মামলা ডাকার দায়িত্ব হচ্ছে পেশকারের। পেশকার আসবে, মামলা ফাইলগুলো সামনে থাকবে, একটা একটা করে ডাকবে। জৈন্তাপুর আদালত সত্য মামলা 250/2024, 313/1998, মানে 1998 সালের মামলা এখনো চলছে, 2024 সালের মামলা এখনো চলছে। এটা হচ্ছে আমাদের এক্সপেরিয়েন্স। যাক, অর্ডার 4 আমরা পড়ে ফেললাম, এবার আমরা পড়বো অর্ডার 6। অর্ডার 6-এ যে কথাগুলো বলা হচ্ছে এটা হচ্ছে নরমালি প্লিডিংস। হোয়াট আর প্লিডিংস কি? প্লিডিংস কি সেটার ডেফিনেশন একদম প্রথমেই বলা আছে, কোথায় দেখেন? রুল 1-এ। কিন্তু এই সামান্য জিনিসটা আমি অনেক স্টুডেন্টকে ভুল করতে দেখছি, অনেক মেধাবী স্টুডেন্ট। সেটা কি? কারণ খুব ট্রিকি কোয়েশ্চেন আসে। আপনারা দেখবেন প্লিডিং শ্যাল মিন plaint or written statement, plaint or written statement। জুডিশিয়ারিতে অপশন হিসেবে কি দিয়েছে দেখেন, plaint and written statement।
তাহলে আপনাকে কতটা সূক্ষ্মভাবে জিনিসটা মনে রাখতে হবে। এই মাঝখানের শব্দটা কি অর নাকি অ্যান্ড, সেটা আপনাকে মনে রাখতে হবে। আর জি, এখানে দেখেন প্লেন্ট অর প্লেন্ট অ্যান্ড, এই দুইটার মধ্যে পার্থক্য আপনাকে জানতে হবে। প্লেন্ট অর রিটেন স্টেটমেন্ট, প্লেন্ট অ্যান্ড রিটেন স্টেটমেন্ট। তাহলে দেখেন এটা নিয়ে অলরেডি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আসছে এবং ফিউচারও আসবে, কারণ খুবই ট্রিকি জিনিস। প্লেন্টের সাথে অ্যান্ড বসবে না, কি বসবে? অর বসবে, অর। আপনাদের আমি ঠিক মনে নাই, খুব সম্ভবত 14 জুডিশিয়ারিতে প্রশ্নটা আসছিল, এমন এরকমও হতে পারে আমি নিজে প্রশ্নটার ভুল আনসার করেছি। আমার এখন এক্স্যাক্টলি মনে নাই, হয়তো আনসার ঠিকভাবে দিছি নাহলে ভুলভাবে দিছি। আমি এতটুকু শিওরলি বলতে পারি আমি এটা অত মনোযোগ দিয়ে পড়ে যাইনি, মানে আমি যাওয়ার আগে খুব ভালো করে পড়ে যাই নাই যে এখানে অর আছে নাকি অ্যান্ড আছে। এখন আমি না, অ্যান্ড যিনি বলছেন আপনি দেখেন এখানে অ্যান্ড নাই, অর। Pleading, plaint or written statement, Noreen Akhtar. Pleadings, plaint and written statement. না, এত কমপ্লিকেটেড করার কোনো প্রয়োজন নাই, আপনি শুধু মনে রাখবেন প্লিডিং কি জিনিস। প্লিডিং শ্যাল মিন প্লেন্ট অর রিটেন স্টেটমেন্ট, আপনি এটা ভুলে যাবেন, অ্যান্ড এটা ভুলে যাবেন, এটা মনে রাখার কোনো দরকার নেই। অ্যান্ড হবে না, প্লিডিংস আলাদা করে আপনাকে জিজ্ঞেস করবে না, এটা প্লিডিংই। হ্যাঁ, প্লিডিং। আর প্লিডিংস মানে যে অ্যান্ড হবে, এটা আইনের কোথাও দেওয়া নেই। এটা যদি কোনো বইয়ে বলা থাকে এটা ব্যাখ্যা করে আনা হয়েছে, সুতরাং এরকম কনফিউজিং জিনিসগুলোতে আমরা যাব না। এখানে আইনের কোথাও মনে নাই যে প্লিডিংসে অ্যান্ড আসবে, এটা আপনি কনফিউজড হয়ে যাবেন। আপনি শুধু অরটা মনে রাখবেন, অর। আস্তাগফিরুল্লাহ। এভাবে যদি ডিস্টার্ব করে কেমন হবে? ওকে, এরপর আমরা পড়বো রুল 2। রুল 2 তে বলা আছে প্লিডিংসটা কি রকম হবে। প্লিডিংস টু স্টেট ম্যাটেরিয়াল ফ্যাক্টস এন্ড নট এভিডেন্ট, মানে প্লিডিং কি থাকবে? শুধুমাত্র শুধু ফ্যাক্ট থাকবে, ফ্যাক্ট থাকবে, কি থাকবে না? সাক্ষী থাকবে না, সাক্ষ্য থাকবে না, এভিডেন্স থাকবে না। আপনি যে প্লেন্ট লিখবেন ওই প্লেন্টের সাথে আপনার এভিডেন্স দেওয়ার কোনো দরকার নাই। আপনি শুধু ঘটনা কি কি, ঘটনা কি ঘটছে, ফ্যাক্ট কি কি, আপনি জায়গাটা কিনছেন সেটা লিখলে হবে। আপনি অমুকের থেকে অমুক তারিখে অমুক দলিলে জায়গাটা কিনছেন সেটা লিখলে হবে। প্লেন্টের মধ্যে দলিলের ভিতরের কথা বলে আপনাকে লিখতে হবে না, পুরো দলিল তুলে দিতে হবে না, পুরো এভিডেন্সটা আপনার প্লেন্টে দেওয়ার কোনো প্রয়োজন নাই। এভরি প্লিডিং শ্যাল কন্টেন, আপনি প্লেন্ট লিখেন, রিটেন স্টেটমেন্ট লিখেন, শুধু ম্যাটেরিয়াল ফ্যাক্ট লিখবেন, এর বাইরে আর কিছু লিখতে হবে না আপনাকে। আল্লাহু আকবার। একটা জিনিস মনে রাখবেন, যেদিন আপনার কোনো না কোনো সমস্যা হবে সেদিন অনেকগুলো সমস্যা হবে, মানে প্রবলেম হলে একসাথে হবে সবগুলো, একটা দুইটা করে হবে না। এটা খুব সম্ভবত এভাবে বলে বিপদ আসলে সব দিক থেকে আসে। তো আজকের অবস্থা হয়ে গেছে এরকম, ডিস্টার্ব যখন শুরু হয়েছে সব দিক দিয়ে ডিস্টার্ব শুরু হয়েছে।
স্টিল বলে না যে আমরা হার মানবো না, আমরা শেষ পর্যন্ত ট্রাই করে যাব যাতে সব প্রতিকূলতা পার করে উই ক্যান অ্যাচিভ আওয়ার টার্গেট। আমরা আমাদের টার্গেটটা অ্যাচিভ করার জন্য যা যা করা দরকার সব করবো। প্রতিবন্ধকতা তো আসবে, সবকিছু স্মুথ হবে না। এই যে অনলাইন ক্লাস নিতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন আমরা হই, তার মানে এই না যে আমরা হার মেনে নিতে পারি। তাহলে দেখেন, আপনার ফ্যাক্ট থাকবে, সাক্ষ্য থাকবে না, এর বাইরে আপনাকে কিছু জিনিস মনে রাখতে হবে। সেটা হচ্ছে আপনি কি আকারে দিবেন, সেটা প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ থাকবে আপনার বর্ণনাগুলা। প্যারাগ্রাফগুলোতে কি থাকবে, নাম্বার থাকবে, এবং সেগুলা ধারাবাহিক হবে। ধারাবাহিক নাম্বারে প্যারাগ্রাফ, ছোট ছোট প্যারাগ্রাফ করে করে আপনাকে আপনার বর্ণনা দিতে হবে। আর যে দেন রিটেন স্টেটমেন্ট দেন, বলে দিছে প্যারাগ্রাফ, নাম্বার এবং ধারাবাহিকতা, তিনটা শব্দ ব্যবহার করেছে। ইনটু প্যারাগ্রাফস নাম্বারড কনজিকিউটিভলি। তাহলে এখানে আপনি যেটা করবেন সেটা হচ্ছে কনসাইজ একটা স্টেটমেন্ট। কনসাইজ মানে কি, সংক্ষিপ্ত। আলতু ফালতু কথা লেখার কোনো দরকার নেই, সংক্ষিপ্ত বর্ণনা। সেকশনে কি বলছে দেখেন, a statement in a concise form of material facts on which the party relies for his claim or defense, but not the evidence by which they are to be proved. তাহলে এটা আমরা বুঝে গেলাম। এরপর দেখেন এখানে আর কয়েকটা জিনিস আছে, কয়েকটা রুল যেটা ইম্পর্টেন্ট। একটা হচ্ছে এটা কম ইম্পর্টেন্ট, এটা অত ইম্পর্টেন্ট না, জাস্ট একটু মনে রাখবেন। রুল 5 এ স্টেটমেন্টের বলতে পারেন অতিরিক্ত, অতিরিক্ত আরজি বা জবাব বা অতিরিক্ত বর্ণনা। আপনি কোন একটা আরজি দাখিল করেছেন, সেটার সাথে আপনি, অনেক সময় আমরা অ্যামেন্ডমেন্ট করি না রুল 17 এর আন্ডারে, এই রুল 17 কে এম্পাওয়ার করছে হচ্ছে রুল 5, যেখানে বলা হয়েছে ফার্দার অর বেটার স্টেটমেন্ট দেওয়া যাবে। A further and better statement of the nature of the claim stated in the pleading may in all cases be ordered upon such term as may be just। আদালত যেরকম মনে করবে সেরকম ফার্দার স্টেটমেন্ট দেওয়ার আদেশ দিতে পারে। আচ্ছা, এরপর আমরা চলে যাব রুল 14 এ। 14, 15, 16 তিনটাই আমাদেরকে পড়তে হবে। 14, 15, 16 জাস্ট সংক্ষেপে মনে রাখেন। 14 হচ্ছে সাইন, 15 হচ্ছে ভেরিফিকেশন, আর 16 হচ্ছে স্ট্রাইক আউট। তাহলে দেখেন প্রথম শব্দটা দিয়েও আপনি মনে রাখতে পারেন শব্দগুলোকে। দেখেন, প্লিডিং টু বি সাইন্ড, প্লিডিং টু বি সাইন্ড, ভেরিফিকেশন অফ প্লিডিং এবং স্ট্রাইক আউট। SVS কোথায় আছে, 14, 15, 16। 14, 15, 16 হচ্ছে SBS। SVS S হচ্ছে সাইন করতে হবে। যে প্লিডিংটা থাকবে, প্লিডিংটা বাদী পক্ষের প্লিডিং বাদীগণ সাইন করবে, বিবাদী পক্ষের প্লিডিং বিবাদীগণ সাইন করবে। এরপর একটা ভেরিফিকেশন বা সত্য পাঠ, এটাকে বাংলায় কি বলা হয়, ভেরিফিকেশনকে ভুলও হইতে পারি আমি, একটা সত্য পাঠ দিতে হয়। এই ভেরিফিকেশনটা কে দিবে, বলা হচ্ছে দেখেন, এভরি প্লিডিং shall be verified at the foot by the party proof to the satisfaction of the court to be acquainted with the fact of the case। এটা কে করবে, ভেরিফিকেশনটা পার্টি করবে। কোথায় করবে, বর্ণনার একদম শেষে গিয়ে, একদম নিচে শেষে, একদম শেষ পারা যেটা হবে সেটা হবে ভেরিফিকেশন। এরপর স্ট্রাইকিং আউটটা কি দেখেন, স্ট্রাইকিং আউট আদালতের যদি আপনার বর্ণনার কোনো একটা পার্টকে মনে হয় এটা অপ্রয়োজনীয়, অপ্রয়োজনীয়, অথবা আদালতের যদি মনে হয় এটা স্ক্যান্ডালাস, কুৎসাপূর্ণ, এটা কুৎসাপূর্ণ। ধরেন আপনি লিখছেন, অনেকের সময় দেখা যায় যে আরজির প্রথমে লেখা থাকে বিবাদী একজন ভূমিদস্যু, বিবাদী একজন প্রচন্ড মামলাবাজ, বিবাদী একজন চরিত্রহীন ব্যক্তি। এই ধরনের লাইনগুলো এখানে লেখার দরকার নেই। আদালত তখন কি বলবে, বলবে যে এই লাইনগুলো আপনি বাদ দিয়ে দেন। এটাকে বলা হয় স্ট্রাইক আউট। 14, 15, 16 SBS, সংক্ষেপে এই তিনটা মনে রাখবো। SBS 14, 15, 16 কি বলা আছে, সাইন করা হইতে হবে। 14, 15তে বলছে এখানে একটা ভেরিফিকেশন থাকতে হবে, এবং 16তে বলা হচ্ছে অপ্রয়োজনীয় কুৎসাপূর্ণ অংশ আদালত চাইলে স্ট্রাইক আউট করে বাদ দিয়ে দিতে পারবে। কোর্ট ক্যান স্ট্রাইক আউট
unnecessary and scandalous part of pleading. এরপর আমরা চলে আসছি রুল 17, অ্যামেন্ডমেন্ট অফ প্লিডিং, সংশোধন, আরজি ও জবাব সংশোধন। তাহলে দেখেন আরজি ও জবাব সংশোধনের ক্ষেত্রে এখানে বেশ কিছু কথা বলা আছে। দেখেন প্রথমে বলা হচ্ছে অ্যাট এনি স্টেজ, মামলার যে কোনো পর্যায়ে সংশোধন করা যেতে পারে। এটা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন আসছে, কখন কখন সংশোধন করা যেতে পারে। এর আগে ধরেন আমরা সেকশন 21 কি পড়ে আসছি, আপত্তি দিতে হবে, অবজেকশন দিতে হবে আর্লি স্টেজ, প্রথম ধাপে। কিন্তু আপনি সংশোধন করতে পারবেন অ্যাট এনি স্টেজ, যে কোনো পর্যায়ে সংশোধন করা যেতে পারে। কে কে সংশোধন করতে পারবে? যে কোনো পক্ষ, মামলার যে কোনো স্টেজে যে কোনো পক্ষ সংশোধনের আদেশ দিতে পারে। এখানে দুইটা শব্দ ব্যবহার করা হয়েছে, একটা হচ্ছে অল্টার পরিবর্তন, একটা হচ্ছে অ্যামেন্ড সংশোধন। তাহলে আপনি চাইলে পরিবর্তন করতে পারবেন, সংশোধন করতে পারবেন। কখন? অ্যাট এনি স্টেজ। কে করতে পারবে? যে কোনো পক্ষ। কিন্তু শর্ত কি আছে সেটা দেখেন, বলা হচ্ছে অ্যামেন্ডমেন্টটা কি হতে হবে? প্রয়োজনীয়। কিসের জন্য? টু ডিটারমাইন দ্য রিয়েল কোয়েশ্চেন বিটুইন দ্য পার্টিস। বিরোধীয় বিষয় যদি আপনার ক্লিয়ার করতে হয়, ডিটারমাইন করতে হয়, ডিটারমাইনিং দ্য রিয়েল কোয়েশ্চেন ইন কন্ট্রোভার্সি বিটুইন দ্য পার্টিস। আদালতের যদি মনে হয় এই জায়গায় পক্ষগণ বা বাদী বিবাদীর মধ্যে আসলে কি নিয়ে বিরোধ, সেটা বোঝার জন্য আরো কিছু জিনিস আনতে হবে। আদালত ওই অ্যামেন্ডমেন্ট মঞ্জুর করবে। আপনি এমনি এমনি আদালতে একটা পিটিশন নিয়ে গেছেন, কোনো দরকার নেই, শুধু মামলা লেংদি করার জন্য। আদালত সেটা কি করবে না? মঞ্জুর করবে না। গ্রাউন্ড হচ্ছে একটাই, ওই গ্রাউন্ডটা হচ্ছে কি, যদি ডিটারমাইন করতে হয় বিরোধীয় বিষয়, আদালত এই আদেশ দিবে, নাইলে দিবে না। তাহলে এটা ক্লিয়ার। পরেরটাতে চলে যাচ্ছি। অ্যাট এনি স্টেজ at by either party to alter or amend and necessary for determining the real question। এই চারটা পয়েন্ট আপনাকে মনে রাখতে হবে। মামলার যে কোনো স্টেজে যে কোনো পক্ষ, যে কোনো স্টেজে যে কোনো পক্ষ মামলার মূল বিরোধীয় বিষয় নিষ্পত্তি করার জন্য অ্যামেন্ড করতে পারে, তবে ট্রায়াল বা বিচার শুরু হওয়ার পরে। ট্রায়াল বা বিচার শুরু হওয়ার পরে। এই বিচার শুরু হওয়া মানে মামলার সাক্ষী গ্রহণ শুরু। বিচার শুরু হওয়া মানে কি? সাক্ষী গ্রহণ শুরু হয়ে গেলে, একবার সাক্ষী গ্রহণ শুরু হয়ে গেলে আদালত আর পিটিশন মঞ্জুর করবে না, যদি না আদালত এটা বুঝে যে পক্ষগণ ডিউ ডিলিজেন্স ছিল। ডিলিজেন্স মানে সতর্ক, যথেষ্ট সতর্ক থাকা সত্ত্বেও এই জিনিসটা তারা আগে আনতে পারতো না, এটা নতুন করে আসছে। পক্ষগণ এখানে কি করে নাই? অবহেলা করে নাই। যদি আদালতের মনে হয় যে পক্ষগণের এখানে অবহেলা ছিল, তাহলে আদালত সেটা মঞ্জুর করবে না। এবং সেক্ষেত্রে বলা হচ্ছে যদি আদালতের মনে হয় এই পিটিশনটা মামলাটা দেরি করানোর জন্য দিছে, দেরি করানোর জন্য দিছে, তাহলে আদালত এটা শোনার আগে সেখানে খরচের আদেশ দিতে পারবে। খরচ আদালত চাইলে বলতে পারবে এখানে আপনি 1000 টাকা খরচ দেন, তাহলে আমি এটা শুনবো। অ্যামেন্ডমেন্ট পিটিশন আদালত মঞ্জুর করার আগে কি করতে পারে? খরচ দিতে পারে। অর্ডার 17 শেষ, অর্ডার 18টা একটু ইম্পর্টেন্ট, এটা মনে রাখবেন। অ্যামেন্ডমেন্ট করার জন্য আদালত বলার পরে একটা নির্দিষ্ট সময় দিতে পারে আদালত। নির্দিষ্ট সময়ের মধ্যে সেই অ্যামেন্ডমেন্ট আপনাকে করতে হবে। যদি কোনো সময় না থাকে সেক্ষেত্রে প্রিলির জন্য এই ডেটটা মনে রাখবেন, খুব ইম্পর্টেন্ট, 14 দিন। 14 দিন। আদালত যদি বলে 5 দিন, 5 দিন, 10 দিন বললে 10 দিন। কিন্তু আদালত যদি কোনো সময় না বলে সেক্ষেত্রে আপনি 14 দিন পাবেন সর্বোচ্চ। 14 দিনের মধ্যে ওই অ্যামেন্ডমেন্ট আপনাকে করে নিতে হবে। আদালত যখন আপনার একটা
পিটিশন মঞ্জুর করবে অ্যামেন্ডমেন্টের জন্য, সে পিটিশন মঞ্জুর করার 14 দিনের মধ্যেই ওটা আপনার প্লেইন্টে বা রিটেন স্টেটমেন্টে আপনাকে পরিবর্তন বা সংশোধন করে নিতে হবে। যদি আপনি 14 দিনের মধ্যে করতে ব্যর্থ হন, সেক্ষেত্রে ধরে নেওয়া হবে আপনার পিটিশনটা রিজেক্ট হয়ে গেছে। এটা কি হয়ে গেছে? রিজেক্ট। ওকে, সো আজকে আমাদের মূলত আলোচনার বিষয় ছিল অর্ডার 2, 3 and 6। অর্ডার 3, 4 and 6, আমরা অর্ডার 3, 4 and 6 এগুলো খুবই ছোট ছোট অর্ডার, সেগুলো সম্পর্কে পড়েছি। এর বাইরে গতকালকের যে সেকশনগুলো আমরা পড়তে ব্যর্থ হয়েছিলাম সেগুলো আজকে শেষ করেছি, সেকশন 21 থেকে 35 পর্যন্ত। বাকিগুলো আশা করি এভাবে আমরা কভার করতে পারবো। আর হচ্ছে আপনারা এতক্ষণ ধৈর্য ধরে ক্লাস করেছেন ইন্টারনেট সমস্যার পরেও, এটার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ইন্টারনেট সমস্যা যদিও ছিল না, সমস্যা হচ্ছে ল্যাপটপে আমি আপনাদের কমেন্টগুলো পড়তে পারছিলাম না, একটা টেকনিক্যাল ফল্টের কারণে। সে কারণে অনেকগুলো কমেন্টের রিপ্লাই আজকে দিতে পারিনি। আশা করি নেক্সট ক্লাস থেকে এই সমস্যা আমাদের হবে না। আপনাদের শিডিউলে আগামীকালকে ক্লাস না থাকলেও আগামীকালকে একটা ক্লাস নেওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে মিনি ল কর্তৃপক্ষ আজকের মধ্যে আপনাদের গ্রুপে নোটিশ দিয়ে দিবে আগামীকালকে ক্লাস হচ্ছে কিনা। হ্যাঁ, আগামীকাল এবং পরশু, আগামীকালকে তো মনে হয় ক্লাস আছে, আমার আগামীকাল এবং পরশু 2 দিনে আপনাদের ক্লাস হতে পারে। আপনারা একটু নোটিশটা জেনে নেবেন, আপনাদের গ্রুপে জানিয়ে দেওয়া হবে। সবাই ভালো থাকবেন, অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ও আচ্ছা, ইম্পর্টেন্ট সেকশনের কথা বলছেন। আমি ইম্পর্টেন্ট সেকশন যেগুলো সেগুলো আমি পড়া ফেলছি, ইম্পর্টেন্ট গুলা। এর বাইরে আমি একটাই বলবো, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট পড়ার জন্য স্যারের থেকে জিজ্ঞেস করার দরকার নেই। এই যে বইটা প্রিলি মাস্টারে শুধু ইম্পর্টেন্ট গুলাই দেওয়া আছে, প্রিলি মাস্টার থেকে দেখবেন। কিন্তু কিছু রুলস আমি বলি যেগুলো আপনাকে মনে রাখতে হবে। যেমন বলছি কি, অর্ডার 3 রুল 4 আপনাকে মনে রাখতে হবে, অর্ডার 4 রুল 1, আবার অর্ডার 6। অর্ডার 6 যখন আপনি যাবেন সেক্ষেত্রে আপনাকে দেখেন রুল 1, 2, হ্যাঁ, 14, 15, 16, 17, 18 এগুলো মনে রাখতে হবে। অর্ডার 3 থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে রুল 4টা, অথবা রুল 4 এর সাথে আপনি রুল 1ও ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে পারেন। অর্ডার 4 এর রুল 1টা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আর অর্ডার 6 এর রুল 1, 2, 14, 15, 16, 17, 18 এগুলা ইম্পর্টেন্ট। আর সেকশনের ক্ষেত্রে আজকে আমরা যেগুলো পড়েছি সেগুলোর মধ্যে 22, 23, 24, 26, 27, 30, 31, 35, 35 আমি আবার মুখে বলে দিচ্ছি, সেকশনের মধ্যে 22, 23, 24 মানে 22 থেকে 24, 26, 27, 30, 31, 35, 35 এই সেকশনগুলো ইম্পর্টেন্ট। এগুলো একটু আবার ভালো করে রিভিশন দিয়ে নেবেন। থ্যাংক ইউ।